সাধারণত দিনের বেলা আমি ভ্লগ রেকর্ড করি না। আজকে এক্সেপশান। আমি এর আগে একবার ভ্লগ রেকর্ডের চেষ্টা করলাম, ক্যামেরার গোলমালের ফলে আমি করতে পারলাম না। তো এখন আবার চেষ্টা করছি। আজকে 13ই জুলাই 2021। এখন বাজে 3:10 আশপাশ। আজকে আমাদের দুটো ক্লাস হওয়ার কথা ছিল, যার একটা ক্লাস হয়েছে। দ্বিতীয় ক্লাসটি হয়েছে কি হয়নি বুঝতে পারছি না। আমি নিজে গুগল মিটের লিঙ্ক দিয়ে জয়েন করার চেষ্টা করেছিলাম, জয়েন করতে পারিনি। খুব সম্ভবত ক্লাসটা হয়নি। কেউ এ নিয়ে কিছু বলছেও না। আজকাল লয়ের ফ্রেন্ডস গ্রুপেও ছেলেপুলেরা পুরো চুপ হয়ে গেছে, কেউ কথাই বলছে না। অভিসার বলে আমার একটা বন্ধু, ছেলেটি হেল্পফুল। ছেলেটি কালকে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, তো ছেলেটিকে আর কি ভর্তি করা হয়। কি হয়েছে বলা মুশকিল। গতকাল রথ ছিল, তো রথের দিন সেইভাবে বৃষ্টি হয়নি। আজকে সকাল থেকে বেশ কয়েক ক্ষেপে বোধহয় রথের বাকি কোটাটা পূরণ করে দেওয়ার জন্য বৃষ্টি হয়েছে। এখন আবার ঝকঝকে রোদ উঠেছে, মানে মনে হচ্ছে না দেখে যে কোনো বৃষ্টি হয়েছিল। ওয়েদার এত তাড়াতাড়ি এত রং বদলায়, কিছু বলার নেই। আজকে মানে একটু স্মৃতিচারণের ইচ্ছা হচ্ছে, তাই স্মৃতিচারণ করছি। আজকে বলতে চাইছি আমার বাবার অফিস এবং বাবার অফিসের বন্ধুবান্ধবদের ব্যাপারে। আমার বাবা আমাকে ছোটোবেলায় গল্প শোনাতো যে আমার দাদু, যিনি সেন্ট্রাল ব্যাংকে চাকরি করতেন, তিনি জীবনের শেষ লগ্নে এসে একটা বেশ বড় রকমের আর্থিক ব্লান্ডার করে ফেলেছিলেন। প্রায় কপর্দক শূন্য হয়ে যান এবং একরকম বলতে গেলে মানে যখন উনি মারা যান, টাকা পয়সার খুব টানাটানির মধ্যে দিয়ে আমাদের বাড়িঘর চলেছে, আমাদের এই সংসার চলেছে। বাবা ভাগ্যিস চাকরি পেয়ে যায়, তো বাবা দীর্ঘদিন তারপর টানে, সংসার টানে। বাড়ির সামনে একটা খালি প্লট ছিল, যে প্লটটাতে একটা ঠাকুর ঘর ছিল, আর দাদু একটা মুদি দোকান খোলে। প্রায়শই দাদু মুদি দোকানে চুপ করে বসে থাকতো, লোকজন এলে জিনিসপত্র বাকিতে দিয়ে দিত এবং বহু লোক এভাবে বাকিতে জিনিস নিয়ে চলে যায়। যে ব্যবসা একরকম মানে লাটে উঠে যায়। ব্যবসা ব্যাপারটা আমি যেটুকু বুঝি, যার দ্বারা হয় তার দ্বারা হয়, যার দ্বারা হয় না তার দ্বারা হয় না। কাকার তখন ইলেকট্রিক ব্যবসা ছিল, কিন্তু ইলেকট্রিক ব্যবসা থাকলেও কাকা সেই অর্থে বাড়িতে সেরকমভাবে টাকা পয়সা ফেলতে পারেনি।
টাকা ফেলতে পারেনি এখানে। এবং সামনের জমিটাতে যে ঠাকুর ঘর ছিল, আমাদের এলাকায় একটা কাল্ট আছে, এটা স্বরূপানন্দ বলে এক ঠাকুর, মানে এক বাবাজি তার ভক্তগণের তৈরি একটা কাল্ট। এরা ওঙ্কারের পূজা করে, অনেক রকম শাস্ত্রীয় অশাস্ত্রীয় আলবাল ছাল এরা বলে থাকে। তো এই হতভাগা বদমাইশ কাল্টের এক নেতা আছে, এখনও বেঁচে আছে, মালটার 90-এর কাছাকাছি বয়স। মালটার নাম ননী দেব, দেব বাড়ি। ওই বাড়ির প্রত্যেকটি ছেলেপুলেই ব্যবসায়ী, এবং মানে সামন্ততান্ত্রিক বাড়ি, মানে সিরিয়াল টিরিয়ালে যেরকম জমিদারের বাড়ি দেখায় না, মানে গেলে মনে হয় যেন বাংলা সিরিয়াল দেখছি। ছেলে, ছেলের বউ, নাতি, নাতির বউ, মানে একাকার কেস। বাড়িতে কেউই খুব একটা শিক্ষিত নয়, এক্সেপ্ট শেখর কাকু বলে একজন আছে, যে মুদির দোকান চালায়, সাথে দালালি টালালি করে, শেখর দেব। তার ছেলে সুন্দরম দেব, সে কিছুটা পড়াশুনো করেছে, বোধহয় এমএ অবধি পড়েছে। তো এই একটা এক্সেপশন, বাকি কেউই সেরকম শিক্ষিত নয়। ফাঁট, চরম ফাঁটবাজি। আমার কাকার যে ফাঁটবাজি মার্কা একটা স্বভাব ছিল, মানে দেখনদারি মার্কা একটা ব্যাপার, এই দেখনদারির ব্যাপারটা আর কি এখান থেকেই এসেছে। কাকা ছিল ডিপ্লোমা হোল্ডার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছিল সে, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল থেকে। সে আশপাশের কিছু লোককে কাজ শেখায়, তার মধ্যে এই দেববাড়ির দিলীপ দেবও রয়েছে। দিলীপ দেবের ইলেকট্রিক ব্যবসা এখনও আছে। দিলীপ দেব নিজে পরিচালনা করে না, সুন্দরম দেব যে ছেলেটির কথা বললাম সে পরিচালনা করে কম বেশি। সে এখন কর্পোরেশন একটা চাকরিও পেয়ে গেছে, তৃণমূলের হাত ধরে। তো শাসক দলের হাত ধরিলে, হাত মাথায় থাকিলে অনেক কিছুই হয়, এতে কোনো সংশয় নেই, কোনো দিন সংশয় ছিলও না। আর চিরকাল ভূমিপুত্ররা মার খায়, এটাও সত্য। যাকে প্রসঙ্গান্তরে যাব না। ননীদেব চেয়েছিল এই জায়গাটাকে ক্যাপচার করতে, ধর্মের নামে দেবোত্তর করিয়ে দাদুকে দিয়ে। দাদু তো তখন ধর্মপ্রাণ ধর্মান্ধ লোক একটা, শেষ বয়সে মানুষজনের এই দেশে মতিগতি ঠিক থাকে না। তো বাবা কোনোভাবে জায়গাটাকে উদ্ধার করা বলতে বেচে দেয়। কাকা এই দেবেদেরই প্ররোচনায় বাস ব্যবসা শুরু করেছিল। দিলীপ দেবও একটা বাস নামিয়েছিল, কাকাও একটা বাস নামিয়েছিল। দিলীপ দেব ঝাড় খেলেও দিলীপ দেবের কিছু হয়নি। দিলীপ দেব এখনও বহাল তবিয়তে আছে। একটা স্কুটার করে কিছুদিন আগে অবধি সে জোড়া ব্রিজে যেত, রাত্রে মাল খেত, পুরো আকণ্ঠ মদ খেয়ে বাড়ি আসতো। তার ছেলে পুলে তাকে ধুইয়ে পুঁচিয়ে ঘরে তুলে নিত। তার বউ এখনও আছে, তার ভাত কাপড়ের কোনো অভাব হয়নি। আমার কাকার বেলায় হয়ে গেল যত দোষ নন্দ ঘোষ। দিলীপ দেবের ছেলে সানি দেব, তার একটা মোবাইল টপ আপের দোকান আছে। মোবাইল টপ আপের দোকানে কী করে সংসার চলে আমি জানি না, হিডেন এদের টাকা পয়সা ভালোই আছে। এবং কেউ যদি ব্যবসায়ী হয়, তার আমি বুঝতে পেরেছি, মানে খাবার দাঁত আর দেখানোর দাঁত কখনোই এক নয়, এটুকু আমার কাছে খুব পরিষ্কার আজকে দাঁড়িয়ে। যাই হোক,
অপরের ইয়ে করে তো লাভ নেই। মোট কথা দেববাড়িকে ফলো করতে গিয়ে আমার কাকার ডিমাইজ এবং আমাদের পরিবারের এতখানি আর্থিক সর্বনাশ হয়েছে। কাউকে নকল করতে নেই, কাউকে ফলো করতে নেই, এটাও একটা বিরাট ইয়ে। ফলো করতে হয় তাকেই যার ব্যাপার স্যাপার অন্তত তুমি তোমার ওয়েভলেংথে ধরতে পারছো। তবে এই পরামর্শ আমি যে দিচ্ছি এটা সঠিক নয়। আমি কাউকে কোনো ব্যক্তিকে ফলো করতে গিয়ে বিপদই বাঁধিয়েছি। আমার মিউজিক একটা ইয়ে বলি আজকে, সেটা হচ্ছে যে বিল্টু দেব, দেববাড়িরই লতায় পাতায় দূরের একটা ছেলে। সে এখানেই সেই শহরেই থাকে, চাকরি করে, বিশাল ফাঁট ছেলের, আইফোন ছাড়া ফোন ইউজ করে না, বাইক ফাইক সব কিনেছিল, সব বাপের জমি বেচা টাকায়। তো এই হারামজাদা মানে আমার যখন মানে বাবা মারা যায়, মিউজিক প্রায় বন্ধের মুখে, মিউজিক এখন বন্ধই, তখন এই হারামজাদা আমাকে এসে বলে, দেববাড়িকে তোরা ভুল এস্টিমেট করেছিলি। আমার কাকা বহুবার বলতো এই বিল্টু ফিল্টু এরা তোর থেকে গান বাজনা শিখে উন্নতি করে ফেলবে। ধন্যবাদ ভগবানকে যে আমি এদের কিছু শেখাতে পারিনি, কারণ গান বাজনায় সেই অর্থে তো উন্নতি হয় না, গান বাজনার দ্বারা উন্নতি হয় না। সুতরাং এটা একটা ডেড এন্ড, ওরাও ডেড এন্ডে গিয়ে ধাক্কাটা খেয়েছে কম বেশি। উল্টে আমি যা সার্কেল তৈরি করেছি বা যেটুকু পরিচিতি দাঁড় করিয়েছি, আমি জানি না কতটা পরিচিতি, তার ধার কাজ এরা যেতে পারেনি। রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজের অফার পেয়েছি, নিজের ফিল্ডে কাজের অফার পেয়েছি। তখনও একটা জেদ ছিল ফিল্ডের বাইরে কাজ করবো না, কিন্তু এবার দেখছি যে ফিল্ডের বাইরে না নামলে চলছে না। ফিল্ডের বাইরে নামলেও খুব ভালোভাবে পড়াশুনো করেই নামবো, তার আগে অবধি নামবো না। কারণ আমি তো আমার পরিবারে তো মানুষ কম সাপের বাচ্চা বেশি দেখেছি। তো কী আর করা যাবে, একটা দোকান দিলে হারামিরা সেখানে এসে বসে আমার ব্যবসা লাটে তুলবে। ছোঁক ছোঁক করছে টাকার জন্য, ছোঁক ছোঁক করছে সালা, চারদিকে ছিঁড়ে খাবে। আমার মা বাবার অনেক আগে উচিত ছিল এই শয়তানে পাওয়া বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া, পারেনি, কি করা যাবে। অনেক উন্নতি করতে পারত, অনেক টেনশন ফ্রি থাকতে পারত। আমি জানি না আমার কী হবে, না পারবো বেরোতে, না পারবো ঢুকতে। তখন মন্য একটা লোক আমাদের রাজ্যের যা কর্মনাশা মানে সংস্কৃতি, আমি জানি না কিভাবে, কোন পথে এর থেকে মুক্তি বা কিভাবে এর জট খোলে। যাই হোক, বাবার অফিসের কথা বলতে গিয়ে অনেক বাড়তি কথা বলে ফেললাম। বাবা যখন মারা যায়, আমি দেখি বাবাও বিরাট টাকা পয়সা নিয়ে ব্লান্ডার করে ফেলেছে, ইতিহাসের পুনরাবৃত্তি। বাবা নিজের অফিসের কিছু কলিগকে বেশ বড় বড় অ্যামাউন্টের টাকা ধার দিয়েছিল। কয়েকটা নাম বলছি: রবীন্দ্র বেহেরা, ইন্দ্রনাথ ভট্টাচার্য, রানা, রানার পুরো নাম আমি জানি না, ঠাকুরেরও পুরো নাম আমি জানি না। বাবার
কলিগদের অনুযায়ী বাবা ছিল মাটির মানুষ। এই শুয়োরের বাচ্চা মাটির মানুষ বা মাটির ফানুস অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা ধার দিয়েছে। অমুকের ছেলে MBA পড়বে, টাকা ধার দিয়েছে। অমুকের মেয়ে বিএড করবে, টাকা ধার দিয়েছে। নিজের ছেলে যখন ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য একটা পিজি চেয়েছিল, একটা পেইং গেস্ট বা হোস্টেল চেয়েছিল, পেইং গেস্টই চেয়েছিলাম আমি, হোস্টেল চাইনি, হোস্টেলে লেখাপড়া হয় না, একটা পেইং গেস্টের জায়গা চেয়েছিল, তখন তাকে বড় বড় উপদেশ দিয়েছিল। তাকে বোঝাচ্ছিলাম গায়ের আর পারছি না, পড়াশুনো করতে গিয়ে এত কষ্টই করতে হবে কেন? দৈহিক যন্ত্রণাই যদি পড়াশুনোর উদ্দেশ্য হয় তাহলে পরে সে পড়াশুনো দরকার নেই। তো দৈহিক যন্ত্রণা করে পড়াশুনো করা, কৃচ্ছ সাধন করে পড়াশুনো করা, তারপর কি আঁটি বাঁধো। তখন বড় বড় উপদেশ দিয়েছিল। এদিকে লোককে টাকা বিলিয়েছে সে। টাকার অঙ্কটা কত আমার সঠিক জানা নেই, আমার আন্দাজ বা এস্টিমেট বলে অঙ্কটা 7 থেকে 9 লাখ টাকার মধ্যে হবে। যদিও তারক বোস বলে বাবার এক কলিগ, এর কথাই বলতে চাইছিলাম, এ বলেছে অঙ্কটা 25 লাখের কম নয়, বলেছে আমাকে একটা এস্টিমেট দেয়। এই হিসেবটা কী করে সে কষে আমি জানি না, সুদ আসল সমেত 25 নাকি আসল 25 আমার কোনো আইডিয়া নেই। আর আমি এই নিয়ে কোনো আমার ইয়েও নেই, কারণ আমি জানিও না যদি এই টাকা সত্যিই বাবা খাটিয়ে থাকে, এই টাকার সোর্স কী, বা এই টাকা কোথা থেকে এসছে, বা এই টাকা কীভাবে বাবা খাটাতো, আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। আমার পলিসি সিম্পল পলিসি, আমার পলিসি বলে ধার নিয়েও না, ধার দিয়েও না। কিন্তু জগতই চলছে ধারের ওপর আমার আশপাশে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছে। হোম লোন, কার লোন, এই লোন, সেই লোন, মানি ইজ আ কমোডিটি কারেন্টলি। এখন যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, এই তারক বোস আমাকে কিছু মারাত্মক উপদেশ দান করে। যখন আমি অফিসে যেতাম, আমাকে রানা বলে একটা লোক একটা চেয়ার আর টেবিল দিয়ে বসিয়ে দিয়েছিল। প্রত্যেক মাসের প্রথমে গিয়ে আমাকে ওখানে বসে থাকতে হতো, এবং যতজন টাকা দিচ্ছে তাদের থেকে টাকা উসুল করতে হতো। দারোয়ান চা খেতে চাইতো, অনেকে আরও টাকা ধার নিতে চাইতো। তখন আমার কপর্দকহীন অবস্থা। নোটবন্দি হওয়ার আগে অবধি আমি স্টুডিওগুলো থেকে এবং টিভি চ্যানেলের অফিসগুলো থেকে, টিউশন থেকে এবং এই সব জায়গা থেকে মিলিয়ে জুলিয়ে মোটামুটি মাসে 8-9 হাজার টাকা আমি তুলে ফেলতাম। নোটবন্দির পর পুরো সিনটা বদলে যায়। তারক বোস আমাকে পরামর্শ দিয়েছিল, আমার এখনও মনে আছে, বাবা তুমি ট্যাক্সি ছাড়া চলবে না, রেস্তোরাঁয় খাবে, সবসময় দামি রেস্তোরাঁয় খাবে, ফুটপাতের থেকে খাবে না, দামি রেস্তোরাঁ ছাড়া খাবে না, ট্যাক্সি ছাড়া চড়বে না। মানে ভেতরের উদ্দেশ্যটা হচ্ছে যত তাড়াতাড়ি তুই ফতুর হবি তত তাড়াতাড়ি ভালো। ফতুর হতে বসবি, মাথায় তো তোর গোবর, তুই ফতুর হতে শুরু করবি, তারপর তোকে দিয়ে গয়নাগাঁটি, বাড়ির দলিল এসব নিয়ে আমরা খেলতে শুরু করে দেবো। এটাই বুদ্ধি ছিল।
ভাগ্যিস আমি এই পরামর্শে কান দিইনি। যদিও এখনও অবধি আমাকে মাঝে মাঝেই অর্ডার করে খেতে হয় বাইরে থেকে, বাইরের খাবারই বেশি খাওয়া হয়। তার পাশাপাশি আমি রান্নাও করি, কম করা হয়, ধৈর্য নেই আর, ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। 2 প্যাকেট ম্যাগি দিয়ে দিন চালিয়েছি, একটা এগরোল খেয়ে দিন কাটিয়ে দিয়েছি, এসব করেছি। যে সংগ্রামটা যে সময় করার কথা সেই সময় হয় না, তারপরে হচ্ছে। আমার ছোটো মাও এই ধরনের পরামর্শ দিচ্ছিল, বাইরে থেকে খাবে, চুটিয়ে খাবে। সে আর ব্যাঙা মিলে তো ফেঁদেই রেখেছিল প্ল্যান, তাতে আমাকে 1 বালতি গরম জল ঢালতেই হয়েছিল সেই সময়। মাঝখানে আমার কাকা মারা গেল, এটাই যা, গলা টিপে মেরে ফেললো। শাস্তি হবে, শাস্তি না দিয়ে যাব না। কারোর কারোর শাস্তি ভগবান দিয়ে দেবে, কারোর কারোর শাস্তি আমার মাধ্যমে হয়ে যাবে। তোমরা মারবে আর আমি হাত তুলে মার খেয়ে যাব, এটা তো হয় না, এটা তো হতে পারে না। তোমাদের মুৎসুদ্দি ব্যবসা, আর তার উপরে একটা অন্যরকম পালিশ, সব না পোঁদের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি শুয়োরের বাচ্চারা। যাকে কোনো নতুন আপডেট নেই, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাইনি, রেজাল্ট পাইনি। কোর্টের একটা অফিস থাকে যাকে বলে কোয়ারি অফিস, সেটা বন্ধ। রেজিস্ট্রেশন এই মাসের মধ্যে হবে কি না জানি না। আপাতত এই অবধি।